পলিটিক্যাল সায়েন্স টিউটোরিয়ালসের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা তুলনামূলক রাজনীতির দুটি গুরুত্বপূর্ণ ধারণা, রাজনৈতিক আধুনিকীকরণ এবং রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এই চ্যানেলে পলিটিক্যাল সায়েন্স সিলেবাসে সাধারণভাবে যে টপিকগুলি গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করা হচ্ছে। তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিও প্রেস করবে, যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশন যথাসময়ে পেতে পারো। এই স্লাইডে এই টপিকের সংক্রান্ত কিছু বই এবং তাদের লেখকের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও অনেক লেখক এই টপিকে আলোচনা করেছেন। আবার শুধু এই টপিক নয়, এই বইগুলিতে তুলনামূলক রাজনীতির অন্য টপিকের জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তাই বইগুলোর নাম তোমরা মাথায় রাখবে এবং সেগুলো কারা লিখেছিলেন। তোমরা যদি কম্পারেটিভ পলিটিক্সের অর্থ, পরিধি এবং বৈশিষ্ট্য কী কী এগুলো জেনে থাকো তাহলে বুঝতে পারবে তুলনামূলক রাজনীতি হিসাবে বিশেষত যে রাষ্ট্রবিজ্ঞানে যে শাখাটি প্রতিষ্ঠা লাভ করেছে তার সূচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হয়। আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানীরা 1950-60-এর দশক থেকে তৃতীয় বিশ্বের দেশগুলির রাজনৈতিক উন্নয়ন, রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক সংস্কৃতি ইত্যাদি নিয়ে আলোচনা শুরু করেন এবং এর জন্য তারা অন্য সামাজিক বিজ্ঞান যেমন অর্থনীতি, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, এমনকি মনস্তত্ত্ব ইত্যাদি বিষয়ের ধারণাগুলিরও সাহায্য নেন। তুলনামূলক রাজনীতি বিষয়ে একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। তুলনামূলক রাজনীতির অর্থ, পরিধি এবং বৈশিষ্ট্য কী সেগুলো তোমরা বুঝতে পারবে। রাজনৈতিক আধুনিকীকরণ বলতে আমরা কি বুঝবো? রাজনৈতিক আধুনিকীকরণের সংজ্ঞা কী? আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে রাজনৈতিক আধুনিকীকরণ এমন একটি বহুমুখী বিষয় যাকে কোনো সংজ্ঞা দিয়ে বোঝা সম্ভব নয়। তবে বিশদে আলোচনা করলে আমরা রাজনৈতিক আধুনিকীকরণ বলতে কি বোঝায় তা বুঝতে পারব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে অর্থাৎ 1945 সালের পর সাম্রাজ্যবাদের প্রভাব অনেকটা কমে আসে এবং এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকাতে অনেক রাষ্ট্র স্বাধীনতা লাভ করে। বিশ্বের রাজনৈতিক ব্যবস্থায় এক আমূল পরিবর্তন আসে। আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানীরা বুঝতে পারেন পাশ্চাত্য দেশগুলির রাজনৈতিক ব্যবস্থার থেকে তৃতীয় বিশ্বের দেশগুলির রাজনৈতিক ব্যবস্থা অনেক আলাদা। তাই এই দেশগুলির রাজনৈতিক প্রক্রিয়াকে বিশ্লেষণ করতে গেলে পৃথক দৃষ্টিভঙ্গির প্রয়োজন। 1960-এর দশক পর্যন্ত পাশ্চাত্য দেশগুলি শিল্পের ক্ষেত্রে অনেক অগ্রগতি করেছিল, যেখানে তৃতীয় বিশ্বের দেশগুলি ছিল অনুন্নত। যদিও উন্নয়ন, আধুনিকীকরণ এগুলি অর্থনীতি এবং সমাজতত্ত্বের ধারণা, কিন্তু রাজনৈতিক ব্যবস্থার সামগ্রিক ব্যাখ্যার জন্য এই রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যে এই ধারণাগুলি দরকার আছে। দীর্ঘদিন ধরে সাম্রাজ্যবাদের অধীনে থাকার পর দেশগুলি মানে এই তৃতীয় বিশ্বের দেশগুলি স্বাধীনতা লাভ করে এবং উন্নয়ন ও আধুনিকীকরণের জন্য কঠিন সংগ্রাম করতে থাকে। বুঝতেই পারছো, দীর্ঘদিন পরাধীন থাকা দেশগুলির অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক কাঠামো কোনোটাই শক্ত ছিল না। তাই আধুনিকীকরণ প্রক্রিয়া দেশগুলির জন্য খুব একটা সহজ ছিল না। আর এই ব্যাপারে দেশগুলির রাজনৈতিক ব্যবস্থা কতখানি সহায়ক বা কী কী বাধা আছে বা দেশগুলির রাজনৈতিক সংস্কৃতি সব মিলিয়ে এক সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়াকে বিশ্লেষণের চেষ্টা করেন এই চিন্তাবিদরা। প্রথমে আমরা রাজনৈতিক আধুনিকীকরণ নিয়ে আলোচনা করব। এটি একটি বহুমুখী এবং জটিল প্রক্রিয়া, তাই কোনো সংজ্ঞা দিয়ে আমরা এই ধারণা বুঝতে পারবো না। মূলত রাজনৈতিক আধুনিকীকরণ বলতে বোঝায় রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের পরিবর্তন। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই স্লাইডে সহজভাবে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন দুভাবে হয়। একটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন বা স্ট্রাকচারাল চেঞ্জ, দ্বিতীয়ত সাংস্কৃতিক পরিবর্তন বা কালচারাল চেঞ্জ। কাঠামোগত পরিবর্তনের মধ্যে কি থাকে? পৃথকীকরণ বা ডিফারেন্সিয়েশন এবং রাজনৈতিক সংস্কৃতির ধর্মনিরপেক্ষকরণ বা সেকুলারাইজেশনের ওপরে গুরুত্ব দেওয়া হয়। এই দুটি টার্ম নিয়ে, ডিফারেন্সিয়েশন এবং সেকুলারাইজেশন, এই দুটি টার্ম নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ডিফারেন্সিয়েশন অফ স্ট্রাকচার বলতে কি বোঝায়?
এবং সেকুলারাইজেশন অফ পলিটিক্স বলতে কি বোঝায়, যে পরিবর্তনগুলি আমরা বললাম রাজনৈতিক ব্যবস্থায় হয়ে থাকে। আধুনিকীকরণ প্রক্রিয়ায় সমাজ ক্রমশ সরল থেকে জটিল ব্যবস্থার দিকে অগ্রসর হয়, এটা আমরা জানি। তৃতীয় বিশ্বের দেশগুলিতে সাবেকি সমাজ বা ট্রেডিশনাল সোসাইটি স্বভাবতই থাকে এবং এটা কৃষি নির্ভর। কিন্তু আধুনিকীকরণ প্রক্রিয়ায় শিল্পায়ন বাড়তে থাকে, তাই রাজনৈতিক ব্যবস্থায় যে কাঠামো থাকে সেগুলির পৃথকীকরণ করার দরকার পড়ে এবং বিভিন্ন উপকাঠামো ও বিশেষীকরণের জন্য বা স্পেশালাইজেশনের দরকার হয়। যেমন ধরো, এই প্রক্রিয়ায় কৃষকরা যখন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তখন তাদের জন্য পৃথক প্রশিক্ষণ দরকার পড়বে, অতএব আলাদা করে একটা ডিপার্টমেন্ট তৈরি করতে হবে। মানে এই কাঠামোতে স্পেশালাইজেশন বা বিশেষীকরণের দরকার পড়ে, যেখানে বিভিন্ন বিভাগ থাকবে। এবার দেখব রাজনৈতিক সংস্কৃতির ধর্মনিরপেক্ষকরণ বলতে কি বোঝায়। সমাজতত্ত্বের ভাষায় ধর্মনিরপেক্ষকরণ হলো ধর্মের সামাজিক এবং সাংস্কৃতিক গুরুত্ব কমে যাওয়া। অর্থাৎ কোনো সমাজ ব্যবস্থার সংস্কৃতি শুধুমাত্র ধর্মের অনুশাসন দিয়ে চলবে তা নয়, বরং বৈজ্ঞানিক মনোভাবের প্রাধান্য বেশি থাকবে। একটা ছোট্ট উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরো, কোনো ধর্মের অনুশাসনে চলা সমাজ তারা কি করবে, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স মানবে না। কিন্তু সমাজ যখন ধর্মনিরপেক্ষ হবে তখন মেয়েদের শারীরিক এবং মানসিক অবস্থার কথা বিচার করে পরিণত বয়স্কতার একটা সাধারণ নিয়ম মেনে চলবে, যেটা বিজ্ঞানসম্মত। কিন্তু রাজনৈতিক অর্থে ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ অন্যভাবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে ধর্ম থেকে সরকারি কার্যকলাপকে আলাদা করার কথা বলা হয়। আর এটা শুরু হয়েছিল, আমরা পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় পড়েছি, আধুনিক যুগের সূচনায়, অর্থাৎ চার্চ এবং রাষ্ট্রের মধ্যে বিচ্ছেদ ঘটানো। তাহলে ধর্মনিরপেক্ষ কথাটি যখন রাজনৈতিক অর্থে ব্যবহৃত হয় তখন ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করার কথা বলা হয়, বা রাষ্ট্র পরিচালনায় ধার্মিক প্রতিষ্ঠানের কর্তৃত্ব থাকবে না, এই ধারণাকে গুরুত্ব দেওয়া হয়। রাজনৈতিক ধর্মনিরপেক্ষতার এই পরিপ্রেক্ষিতে সামাজিক এবং রাজনৈতিক ব্যবহারের বৈশিষ্ট্য কেমন হবে তা নির্ধারিত হয়। মানে ধর্মনিরপেক্ষ সমাজে মানুষের ব্যবহার ধর্ম নিয়ন্ত্রণ করবেন না। অর্থাৎ নাগরিক বা সরকারি কর্তৃপক্ষ কেউই তাদের রাজনৈতিক মতামত বা সিদ্ধান্ত ধর্মের উপর গুরুত্ব দিয়ে প্রকাশ করবে না। এটাই হচ্ছে রাজনৈতিক ধর্মনিরপেক্ষতা। রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায় এখন আমরা সেটা দেখব। রাজনৈতিক ব্যবস্থা হলো কিছু সেট অফ ফর্মাল লিগ্যাল ইনস্টিটিউশনস, যেটা দিয়ে সরকার বা রাষ্ট্র তৈরি হয়। আরেকটু বিশদে বলতে পারি, রাজনৈতিক ব্যবস্থা হলো পারস্পরিক কর্মপ্রক্রিয়া বা সেট অফ প্রসেস অফ ইন্টারঅ্যাকশন বা সামাজিক ব্যবস্থার উপব্যবস্থা এবং রাজনৈতিক উপব্যবস্থা, যেমন অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থার সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশন। আমরা জানি তুলনামূলক রাজনীতি হলো এমন একটি শাখা যেটি রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ ছাড়াও সামাজিক, অর্থনৈতিক এবং অরাজনৈতিক সমস্ত ধারণার সঙ্গে মিলিয়ে রাজনৈতিক ব্যবস্থাকে ব্যাখ্যা করার চেষ্টা করে। এর পরিধি অনেক বেশি। তুলনামূলক রাজনীতিতে শুধুমাত্র রাজনৈতিক প্রক্রিয়া যেটা দেখা হয় সেটাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার, রাষ্ট্র এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয় না। এখানে অর্থনৈতিক, সামাজিক এবং অরাজনৈতিক, যেগুলো রাজনীতির সঙ্গে জড়িত নয়, সেই সমস্ত প্রতিষ্ঠানকেও বা তার যে বিহেভিয়ার থাকে মানুষের, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। এই রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কের সঙ্গে আবার জড়িয়ে আছে কর্মপ্রক্রিয়া। রাজনৈতিক ব্যবস্থায় প্রক্রিয়া ইত্যাদি বলতে কি বোঝায় সেটা বিশদে আলোচনা করেছি তুলনামূলক রাজনীতি বলতে কি বোঝায় সেই ভিডিওতে। এবং প্রতিষ্ঠান ও বিশ্বাস, এগুলোও হলো রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ। তাহলে রাজনৈতিক ব্যবস্থায় কি কি থাকে? অ্যাক্টিভিটিস বা কর্মপ্রক্রিয়া, প্রসেসেস বা প্রক্রিয়া, ইনস্টিটিউশনস
প্রতিষ্ঠান, বিলিফস, বিশ্বাস, এগুলো দিয়ে তৈরি হয় একটা রাজনৈতিক ব্যবস্থা। যেহেতু রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি জড়িত, তাই সংক্ষেপে আমরা জেনে নিই রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়। বিশদে জানার জন্য কিন্তু তোমাদেরকে রাজনৈতিক সংস্কৃতির ওপরে একটা ভিডিও এই চ্যানেলেই আপলোড করা আছে, সেটা দেখতে হবে। সংক্ষেপে রাজনৈতিক সংস্কৃতি বলতে মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস, বা সেই ব্যবস্থায় যে মানুষরা থাকে, যে নাগরিকরা থাকে, তাদের বিশ্বাস বা মনোভাবের কথা বলা হয়। মানুষের কিছু সাধারণ মূল্যবোধ এবং আদর্শ ধারণার কথা বলা হয়, অর্থাৎ কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা হওয়া উচিত সেই সম্পর্কে সেই রাষ্ট্রের মানুষের মতামত। এটা আমাদের মাথায় রাখতে হবে যে রাজনৈতিক সংস্কৃতি বলতে কিন্তু কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদের প্রতি মানুষের কি মনোভাব সেটা নয়। এটা হলো একটা সামগ্রিক ব্যবস্থার প্রতি বিশ্বাস বা মনোভাব, এবং এর বৈধতা, সেই রাজনৈতিক ব্যবস্থা কতটা বৈধ মনে করে নাগরিকরা, সেটাই হচ্ছে সেই দেশের রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির উপাদানগুলি হলো মূলত মনোভাব, বিশ্বাস, মূল্যবোধ, ভাবপ্রবণতা, আবেগ, অভিমুখীকরণ ইত্যাদি। এগুলো নিয়ে কিন্তু বিশদে রাজনৈতিক সংস্কৃতির ওপরে যে ভিডিও আছে ওটাতে আলোচনা করেছি, তোমরা দেখে নিতে পারো ভালো করে বোঝার জন্য। রাজনৈতিক সংস্কৃতির উপাদানগুলো বিশদে ওখানে আলোচনা করেছি। এবার আমরা দেখব রাজনৈতিক আধুনিকীকরণ বলতে আমরা কি বুঝব। রাজনৈতিক আধুনিকীকরণ হলো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সামাজিক ও বাহ্যিক পরিবেশে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড ফিজিক্যাল এনভায়রনমেন্ট। যেমন প্রযুক্তিগত বিকাশ, এটা একটা এনভায়রনমেন্টের পরিবর্তন, বা পরিবেশকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত বিকাশ করে মানুষ তার কাজ সহজ করে, আর এর ফলে আসে জীবনধারার পরিবর্তন। রাজনৈতিক পরিবর্তন কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক উপাদানের পরিবর্তনের সঙ্গে জড়িত, এটা মাথায় রাখতে হবে। রাজনৈতিক পরিবর্তন এককভাবে হতে পারে না। যেমন সামাজিক যেমন পরিবর্তন এবং অর্থনৈতিক উপাদানের যেমন পরিবর্তন ঘটবে, সেই অনুযায়ী রাজনৈতিক পরিবর্তনও হবে। আর এই সামাজিক অর্থনৈতিক পরিবর্তন বহুমুখী। হান্টিংটন এটাকেই বলেছেন মানুষের চিন্তা এবং কর্মপ্রক্রিয়া সব ক্ষেত্রে পরিবর্তন আনে এই রাজনৈতিক আধুনিকীকরণ। অনেক চিন্তাবিদ এই নিয়ে আলোচনা করেছেন, কিন্তু আমরা হান্টিংটনের আলোচিত 5টি স্তর নিয়ে আলোচনা করব রাজনৈতিক আধুনিকীকরণের ক্ষেত্রে। প্রথমত মনস্তাত্ত্বিক, দ্বিতীয়ত বুদ্ধিগত, তৃতীয়ত জনসংখ্যা বিষয়ক, চতুর্থত সামাজিক এবং পঞ্চম অর্থনৈতিক। এবার এই স্তরগুলি সম্পর্কে আমরা সংক্ষেপে একটু আলোচনা করে নিই। মনস্তাত্ত্বিক স্তর, এই স্তরে জনগণের মধ্যে সমাজে যে প্রচলিত রীতিনীতি, মূল্যবোধ, মনোভাব এবং অভিমুখীকরণের ক্ষেত্রে পরিবর্তন আসে। আধুনিকীকরণ ধারণাটির সঙ্গে অর্থনৈতিক ধারণা জড়িত আছে এবং একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ। এর ফলে আমরা জানি সাবেকি যে ধ্যান ধারণা মানুষের মধ্যে থাকে সেগুলো পরিবর্তন হয় এবং মানুষ আধুনিক চিন্তাধারায় প্রভাবিত হয়। পরের স্তর হলো বুদ্ধিগত স্তর। যেহেতু আধুনিকীকরণ মানেই হলো আমরা জানি পরিবেশ এবং পরিবেশকে কাজে লাগিয়ে উন্নত জীবনধারার চিন্তা, তাই মানুষের মধ্যে সচেতনতা বেড়ে ওঠে। শিক্ষা এবং গণসংযোগ, কমিউনিকেশন বাড়ার ফলে মানুষ তার চারপাশের পরিবেশ সম্পর্কে আরও সচেতন হয়। যেমন ধরো, সাবেকি সমাজে যদি মানুষ তার দরিদ্রতাকে ভাগ্যের বিচার বলে মেনে নেয়, কিন্তু আধুনিক সমাজে শিক্ষা এবং জ্ঞান বিস্তারের ফলে সে এর উৎস বের করার চেষ্টা করে এবং তার অধিকার সম্পর্কে সচেতনতা আসে, অর্থাৎ তার বুদ্ধিগত স্তরে পরিবর্তন হয়। জনসংখ্যা বিষয়ক, যেহেতু আধুনিকীকরণ আমরা জানি কি এর ফলে নগরায়ন ঘটে থাকে, আরবানাইজেশন ঘটে থাকে, মানুষ বেশি বেশি করে নগরে সেটেলড হয়, সেই জন্য মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়ে যায় নগরায়নের ফলে।
অর্থাৎ প্রযুক্তিগত যে উন্নতি হয়, যেমন ধরো আমরা এখন আজকাল ফ্রিজ, এসি এসব ব্যবহার করি, এগুলো আমাদের জীবন ধারণের যে প্রক্রিয়া সেটাকে অনেকটা সহজ করে দেয়। জলের সরবরাহ শহরের মানুষের কাছে এগুলো অনেক বেশি থাকে, সেজন্য বেশিরভাগ মানুষ গ্রাম থেকে শহরের দিকে আসতে চায়। আবার এখানে আয় করার সুযোগও কিন্তু বেশি থাকে, সেই জন্যে শহরে বা নগরে জনসংখ্যার মাত্রা বৃদ্ধি পায় এই আধুনিকীকরণে। সামাজিক স্তরে কী পরিবর্তন আসে? সামাজিক স্তরে মানুষ প্রাথমিক গোষ্ঠী যেমন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবারের ওপরে বেশি গুরুত্ব আরোপ করে, অর্থাৎ পরিচিতি পরিধি কমে আসে। যেমন তোমরা যদি গ্রামে যারা থাকো তারা দেখবে প্রায় পুরো গ্রামের লোকই তোমাদের চেনে, কিন্তু শহরে অনেক সময় আশেপাশের লোকদেরও নাম মনে করতে সময় লাগে, অর্থাৎ মানুষের সামাজিক জীবনের পরিধি সীমিত হয়ে পড়ে। নগরায়নের ফলে, আধুনিকীকরণের ফলে মানুষের সামাজিক জীবনের পরিধি কিন্তু সীমিত হয়ে পড়ে। অর্থনৈতিক স্তরে কী পরিবর্তন হয়? অর্থনৈতিক স্তরে যে সাবেকি কৃষিভিত্তিক সমাজ থাকে, যে কৃষিভিত্তিক অর্থনীতি থাকে, সেটা কিন্তু ক্রমশ শিল্পভিত্তিক হয়, এবং শিল্পায়নের ফলে কি হয়? অর্থনৈতিক কর্মপ্রক্রিয়ার পরিধি আরও বিস্তৃত হয়। এই 5টি স্তরের আলোচনাই কিন্তু শেষ নয়, এর পরেও যে বিষয়গুলি আমাদেরকে উল্লেখ করতে হবে সেগুলি হলো রাজনৈতিক আধুনিকীকরণে রাজনৈতিক ব্যবহার, পলিটিক্যাল বিহেভিয়ার, কাঠামো, স্ট্রাকচার, ব্যবস্থা, ধারণা এসব পরিবর্তন হয়। আবার এগুলো যেমন ঘটে, সেই সঙ্গে সঙ্গে রাজনৈতিক জীবন, রাজনৈতিক ব্যবস্থা, সংস্কৃতি সব কিছুর আধুনিকীকরণ হয়। আবার রাজনৈতিক যোগদান বা পলিটিক্যাল পার্টিসিপেশন, জাতীয় স্তরে প্রশাসনিক ব্যবস্থা, আন্তর্জাতিক রাজনীতি, রাজনীতিক বাতাবরণ, অর্থাৎ সব স্তরে সব ক্ষেত্রে এই আধুনিকীকরণ এক আমূল পরিবর্তন ঘটায়। রাজনৈতিক আধুনিকীকরণের আবার রাজনৈতিক ব্যবস্থার যে পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াকে এডওয়ার্ড সেল 5টি ভাগে ভাগ করেছেন। 5 ধরনের রাজনৈতিক ব্যবস্থার কথা এডওয়ার্ড সেল বলেছেন। এই 5টি প্রকারভেদ হলো রাজনৈতিক গণতন্ত্র, পলিটিক্যাল ডেমোক্রেসি, অভিভাবকমূলক গণতন্ত্র, টিউটলারি ডেমোক্রেসি, তৃতীয়ত আধুনিকীকৃত অভিজাততন্ত্র, মডার্নাইজিং অলিগার্কি, চতুর্থত সর্বগ্রাসী অভিজাততন্ত্র, টোটালিটেরিয়ান অলিগার্কি, পঞ্চমত সাবেকি অভিজাততন্ত্র বা ট্রেডিশনাল অলিগার্কি। সিলের এই 5টি রাজনৈতিক ব্যবস্থা যে বিভক্তিকরণ, এটা কিন্তু মাথায় রাখবে, তোমাদের অবজেক্টিভের জন্য ইম্পর্ট্যান্ট। এই অর্ডারটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই 5টা রাজনৈতিক ব্যবস্থার যেভাবে সিল লিখেছেন, যেভাবে তিনি ডেসক্রাইব করেছেন, সেই অর্ডারটা তোমাদেরকে মনে রাখতে হবে। রাজনৈতিক গণতন্ত্রের উদাহরণ হিসেবে সিলস ব্রিটেন এবং আমেরিকার রাজনৈতিক ব্যবস্থাকে বলেছেন, যেটি সর্বোত্তম। সিলের মতে এটি হলো সর্বোত্তম রাজনৈতিক ব্যবস্থা। এখানে আইন বিভাগ রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে এবং সরকারের কাজের ওপরে নিয়ন্ত্রণ রাখে আইন বিভাগ। বিপক্ষ এখানে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে। বিচার বিভাগে নিরপেক্ষতা রক্ষিত হয়। মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ আছে এবং তারা গণতন্ত্রের আদর্শ মেনে চলে। দ্বিতীয় যে ব্যবস্থা সেটি হলো অভিভাবকমূলক গণতন্ত্র। অভিভাবকমূলক গণতন্ত্র এখানে শাসন বিভাগ আইন বিভাগের থেকে বেশি শক্তিশালী। কোনো শক্তিশালী ব্যক্তিত্ব বা গোষ্ঠী এখানে কর্তৃত্বে থাকে। বিপক্ষের বক্তব্য শোনা হয়, কিন্তু রাজনৈতিক যোগাযোগের মাধ্যমকে নিয়ন্ত্রণ করে শাসন বিভাগ, অর্থাৎ এখানে শাসন বিভাগের কর্তৃত্ব বেশি থাকে। এখানে দক্ষ আমলাতন্ত্র থাকে যা কর্তৃপক্ষের অনুগত হয়ে কাজ করে। আইনের অনুশাসন এবং জনগণের স্বাধীনতাকে সতর্কভাবে রক্ষা করার চেষ্টা করা হয়। কেন? যাতে জনগণের দিক থেকে বিরোধিতার ভাব না থাকে। শাসন বিভাগ বা এই অথরিটির অভিভাবকত্ব থাকা সত্ত্বেও, কর্তৃত্ব থাকা সত্ত্বেও যাতে জনগণের দিক থেকে বিরোধিতার ভাব না থাকে, সেই জন্য আইনের অনুশাসন এবং জনগণের স্বাধীনতাকে সতর্কভাবে রক্ষা করার চেষ্টা করা হয়। তৃতীয়ত আধুনিকীকৃত অভিজাততন্ত্র। এই রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতা সিভিলিয়ান বা মিলিটারি কারো হাতে থাকতে পারে।
যদিও এদের হাতে সব ক্ষমতাই থাকে, তাও এরা আবার কিন্তু নিজেদের কর্তৃত্বমূলক শাসনের বৈধতা জনগণের কাছে প্রমাণ করতে চায়। আইন বিভাগ শুধুমাত্র এদের সিদ্ধান্ত অনুমোদন করে। রাজনৈতিক পার্টি এই ব্যবস্থায় নিষিদ্ধ থাকে। নিরপেক্ষ স্বাধীন বিচার ব্যবস্থা, আধুনিকীকৃত অভিজাততন্ত্র বা মডার্নাইজিং অলিগার্কিতে থাকে না। টোটালিটেরিয়ান বা সর্বগ্রাসী অভিজাততন্ত্র, এই শাসন হলো চরম ডানপন্থী বা রাইটিস্ট, বা যেমন ইটালিতে ফ্যাসিজম এবং জার্মানিতে নাজিজম ছিল। আবার অন্যদিকে এটা চরম বামপন্থীও হতে পারে, যেটা কমিউনিজম চায়না এবং সোভিয়েত ইউনিয়নে ছিল। এখানে শাসন শ্রেণী, বর্ণ বা অন্য কোনো বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী স্থাপিত হয়। অত্যন্ত শৃঙ্খলা এবং সুসংগঠিত এলিটরা থাকে এখানে কর্তৃত্বে, এবং তারা কোনো মতাদর্শ বা পার্টির কঠোর নিয়ম মেনে চলে। যেমন নাজিজম, ফ্যাসিজম বা পার্টির কমিউনিস্ট পার্টির যে নিয়ম, কঠোর নিয়ম, সেগুলো মেনে চলতো চায়না এবং সোভিয়েত ইউনিয়নের এলিটরা। এখানে যেমন আইনের অনুশাসন থাকে না, তেমনি নিরপেক্ষ বিচার ব্যবস্থা বা আইনগতভাবে বৈধ বিপক্ষ থাকে না। এখানে গণতান্ত্রিক নীতির প্রচার বা প্রোপাগান্ডা চালানো হয়। আসলে গণতান্ত্রিক আদর্শ না ফলো করা হলেও এখানে প্রোপাগান্ডা চালানো হয় এবং বাহ্যিকভাবে দেখানো হয় জনগণ এই ব্যবস্থার সঙ্গে সহমত পোষণ করে, অর্থাৎ প্রোপাগান্ডা। এরপরে লাস্ট হচ্ছে সাবেকি অভিজাততন্ত্র। এতে রাজবংশীয় ধারা মানা হয় এবং ধার্মিক বিশ্বাসের ওপর শাসন চালানো হয়। কোনো আইন বিভাগ এখানে থাকে না। ট্র্যাডিশনাল অলিগার্কিতে রাজনৈতিক কর্তৃপক্ষ তাদের পছন্দের উপদেষ্টা বা কর্মচারী নিয়ে শাসন চালায়। এখানে কোনো কম্পিটেন্ট বিউরোক্রেসি বা দক্ষ আমলাতন্ত্রও থাকে না। শাসন কর্তৃপক্ষ কী করে, তাদের নিজেদের সৈন্যবাহিনী বা পুলিশ বাহিনী নিয়ে শাসন ব্যবস্থা চালিয়ে যায়। এখানে ফিউডাল সোসাইটি থাকে, মানে মূলত কৃষিভিত্তিক সমাজ থাকে। এখানে বিপক্ষ বলে কিছু থাকে না রাজনৈতিক কর্তৃপক্ষের, এখানে জনমতও তৈরি হয় না। এডওয়ার্ড সিল এই যে বিভাজন করেছেন, এর সঙ্গে আবার কিন্তু সবাই সহমত নন, এই অর্থে যেহেতু এরকমভাবে পূর্ণ বিভাজন করা কোনো শাসন ব্যবস্থাকে সম্ভব নয়, তাই অন্য চিন্তাবিদরা অন্যরকম টাইপোলজি দিয়েছেন। এবং বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার একটা নিজস্ব ধরন আছে, এটা আমরা জানি। সেটা যে কোনো রাজনৈতিক ব্যবস্থাকেই যদি অধ্যয়ন করা যায়, বোঝা যায় যে এইভাবে ভাগ করা সম্ভব নয়, কিন্তু সিলসের যে বিভাজন সেটাকে মোটামুটিভাবে একটা স্ট্যান্ডার্ড বলে ধরে এটাকে আলোচনা করা হয়। এখন আমরা দেখব রাজনৈতিক আধুনিকীকরণ এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সম্পর্ক কী। কোনো রাজনৈতিক ব্যবস্থায় যখন আধুনিকীকরণ ঘটে, তখন অনেক সমস্যা এবং প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সেই রাজনৈতিক ব্যবস্থাকে যেতে হয়, এবং এর মধ্যেই খাপ খাইয়ে রাজনৈতিক উন্নয়নের পথে রাষ্ট্রকে পরিচালিত করতে হয়। অন্যভাবে বলতে গেলে যাতে অবনমন বা ডিকে না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। রাজনৈতিক আধুনিকীকরণ হলো সাবেকি ব্যবস্থা থেকে আধুনিক ব্যবস্থায় উত্তরণ, ট্র্যাডিশনাল সোসাইটি থেকে মডার্ন সোসাইটি, কর্তৃত্ববাদী ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থা, অথরিটেরিয়ান থেকে ডেমোক্রেসি, যেখানে অনেক কিছু পরিবর্তনের সঙ্গে রাজনৈতিক ব্যবস্থায় কিন্তু খাপ খাওয়াতে হয়। এটা এত সহজভাবে হয় না, একটা ব্যবস্থা থেকে আরেকটা ব্যবস্থায় উত্তরণ খুব সহজভাবে হয় না। সাবেকি ব্যবস্থা থেকে এই আধুনিক ব্যবস্থায় উত্তরণের সময় জনগণের মধ্যেও এক ধরনের দ্বিধা কাজ করে। সেখানে তারা সাবেকি ব্যবস্থাকে বাদ দিতে পারে না, আবার আধুনিক ব্যবস্থা গ্রহণ না করতে পারলে তাদেরকে একটা ল্যাগ বা পিছু টানের মধ্যে থাকতে হয়। রাজনৈতিক ব্যবস্থার সাফল্য হলো আমরা প্রথমে যে কাঠামোর পৃথকীকরণ এবং রাজনৈতিক ধর্মনিরপেক্ষকরণ, এই দুটি প্রক্রিয়ার কথা বললাম, সেই দুটি প্রক্রিয়াকে রাজনৈতিক ব্যবস্থা কতটা দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারছে। যে রাজনৈতিক ব্যবস্থা যত দক্ষ হবে, ততই রাজনৈতিক আধুনিকীকরণ ঘটিয়ে দেশে উন্নয়ন ঘটাতে পারবে। আর যদি এটা না করতে পারে, তাহলে দেশে অবনমন বা পলিটিক্যাল ডিকের সম্ভাবনা আছে। আশা করি পলিটিক্যাল মডার্নাইজেশন এবং পলিটিক্যাল সিস্টেম নিয়ে যে আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আবার অন্য টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।